আচ্ছা, সেকেন্ড ক্লাসে করছি ইকোনমিক্স ফার্স্ট চ্যাপ্টার চলছিল। তো কি পড়বো এখানে? এখানে লেখা আছে কনজাম্পশনটা পড়বো। কনজাম্পশন এক্সপেন্ডিচার কাকে বলে, সেভিংস কাকে বলে, আর ইনভেস্টমেন্ট কাকে বলে। আগের ক্লাসে পড়িয়েছিলাম, তার সঙ্গে লিঙ্ক আছে এখানে এই ক্লাসে। তো কনজাম্পশন এক্সপেন্ডিচারকে বাংলায় বলা হয় ভোগ ব্যয়, সেভিংসকে বলা হয় সঞ্চয়, আর ইনভেস্টমেন্টকে বলা হয় বিনিয়োগ। ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছে, কনজাম্পশন এক্সপেন্ডিচার কাকে বলে? কনজাম্পশন করার জন্য আমরা যে খরচা করি তাকেই বলে কনজাম্পশন এক্সপেন্ডিচার। ঠিক আছে? আমরা কনজাম্পশন করার জন্য, হ্যাঁ, মানে কোনো কিছু কনজিউম করার জন্য আমরা যে খরচা করি তাকে কনজাম্পশন এক্সপেন্ডিচার বলে। মানে কোনো কিছু ভোগ করার জন্য যে খরচা করি তাকে বলা হয় ভোগ ব্যয়। এইবার একটা ফর্মুলাই বলছি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ঠিক আছে? বা এরকম লিখতে সি প্লাস আই না লিখে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, ওটা বেটার হবে। মানে আমরা যত টাকা কামাই, ওয়াই মানে ইনকাম করা, আমরা যত টাকা ইনকাম করি তার মধ্যে ধর, আজকে ধর আমি 100 টাকা ইনকাম করলাম, তার মধ্যে যত টাকা ইনকাম করব তার মধ্যে কিছু পরিমাণ টাকা কি করব, খরচা করবো। 100 টাকা ইনকাম করলে ধর 80 টাকা খরচা করলাম, তাহলে বাকি 20 টাকা কি করব, সেভিং করব। আজকে যদি আমি 100 টাকা ইনকাম করি তার মধ্যে কিছু পরিমাণ টাকা খরচা করব, আর বাকি পরিমাণ টাকা কি করব, সেভিং করব। এখানে এটাই লিখেছে, কোনো বছরে একজন ব্যক্তির যে আয় হয়, ঠিক আছে, সেই আয়ের একটা অংশ, মানে একজন ব্যক্তি 100 টাকা ইনকাম করলো, সেই আয়ের একটা অংশ মানে 80 টাকা কি করবে, ওই 80 টাকা কি করবে ব্যক্তি, ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় করবে। ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় করবে, মানে একটা ব্যক্তি একজন ধর 80 টাকা 100 টাকা ইনকাম করলো, তো 100 টাকা ইনকাম করলে তার একটা পরিমাণ টাকা, একটা পোর্শন টাকা, একটা অংশ ধর 80 টাকা কি করবে, 80 টাকা ও ভোগ করার জন্য খরচা করবে। ভোগ করার জন্য খরচা করে, এগুলো ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় করে। এবং অপর অংশটা কি করবে, সঞ্চয় করবে, বাকি 20 টাকা সঞ্চয় করবে। তাহলে ভোগ ব্যয় মিটিয়ে আয়ের যে অংশ উদ্বৃত্ত থাকলো, ভোগ ব্যয় মিটিয়ে মানে 100 টাকার মধ্যে 80 টাকা মিটিয়ে দিল, তারপরেও যে অংশ অবশিষ্ট থাকলো মানে 20 টাকা, তাকে বলা হয় সঞ্চয়। যেসব দ্রব্য মানুষ অভাব মোচনের উদ্দেশ্যে ক্রয় করে। হ্যালো। হুম। ঠিক আছে, ঠিক আছে। যেসব দ্রব্য মানুষ অভাব মোচনের উদ্দেশ্যে কেনে, মানে যে সমস্ত জিনিস অভাব মোচনের উদ্দেশ্যে, যেমন আমি চাল কিনলাম, ডাল কিনলাম, তেল, নুন, যেগুলো অভাব মোচনের উদ্দেশ্যে মানুষ কিনে এবং সেইগুলোকে ভোগ করে, শুধু কিনলে তো হলো না, কিনলো তারপর সেগুলোকে ভোগ করবে, ইউজ করবে, তাকে ভোগ্যদ্রব্য বলে। ভোগ্যদ্রব্য সম্পর্কে বোঝা গেল। যেমন আজকে তুই গার্মেন্টস কিনি, জামা কাপড় কিনছিস, পেন কিনছিস, পেন্সিল কিনছিস, তাহলে এগুলো কি ভোগ করার জন্য ব্যবহার করছিস, তো এটাকে ভোগ্যদ্রব্য বলে। ঠিক আছে? তো ভোগ্যদ্রব্যের জন্য যে অর্থ ব্যয় করা হয় তাকে বলে ভোগ ব্যয়। তাহলে বলতে পারি ভোগ ব্যয় কাকে বলে, ভোগ্যদ্রব্যে, এখানে বলে ভোগ্যদ্রব্যের জন্য যে অর্থ ব্যয় করা হয় তাকে বলা হয় ভোগ ব্যয়। ভোগ্যদ্রব্য দু রকমের হতে পারে, একটা স্থায়ী ভোগ্যদ্রব্য, যেমন বাইক, বাড়ি, এগুলো বলে স্থায়ী ভোগ্যদ্রব্য। আর একটা বলা হয় অস্থায়ী ভোগ্যদ্রব্য, চাল, ডাল, তেল, নুন, এগুলো তো অস্থায়ী ভোগ্যদ্রব্য। তার মানে স্থায়ী ভোগ্যদ্রব্যটি একবার ব্যবহার করলে নিঃশেষ হয় না, যেমন বাড়ি, রেডিও, টেলিভিশন সেট, মোটর গাড়ি। অন্যদিকে যে সমস্ত ভোগ্যদ্রব্য একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় তাকে বলে অস্থায়ী ভোগ্যদ্রব্য, যেমন ভাত, ডাল, রুটি ইত্যাদি। কোনো একটা বছরে ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয় তাকে ভোগ ব্যয় বলে। কোনো এক বছরে ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয় তাকে বলে ভোগ ব্যয়। আর অস্থায়ী ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয়, অস্থায়ী ভোগ্যদ্রব্য দেখ দুটো হয়, একটা স্থায়ী ভোগ্যদ্রব্য, একটা অস্থায়ী ভোগ্যদ্রব্য। অস্থায়ী ভোগ্যদ্রব্য কোনগুলো, চাল, ডাল, তেল, নুন, গম ইত্যাদি। তো অস্থায়ী ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয় তার সমস্তটাই ভোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। তাহলে বুঝতেই পারছিস, তুই চাল, ডাল, তেল, নুনের জন্য খরচা করলি, পুরাই তো ভোগ ব্যয় হয়ে গেল, ওটা ভোগ ব্যয় হয়ে গেল। কিন্তু স্থায়ী ভোগ্যদ্রব্য, যেমন ধর তুই একটা ধর কি বলবো, গাড়ি, গাড়ি কেনার জন্য যে ব্যয় হয়, এটা তো অস্থায়ী ভোগ্যদ্রব্য নয়, এটা কি ভোগ্যদ্রব্য,
স্থায়ী ভোগ্যদ্রব্য। বলছে স্থায়ী ভোগ্যদ্রব্য কেনার জন্য যে ব্যয় হয় তার সমস্তটাই, ধর এবছর তুই একটা গাড়ি কিনলি 10 লাখ, এটা 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলি, পুরো 10 লাখ টাকার গাড়িটাকে পুরোপুরি এই বছরই ব্যবহার করতে পারবি? তুই আজকে একটা গাড়ি কিনলি, সেটা কি পুরো এই বছরই ব্যবহার করবি, নাকি এই গাড়িটা কেনার পর অনেক বছর, 10 বছর গাড়িটা ইউজ করলি? শুধু এই গাড়িটা এই বছরই ব্যবহার করবি? আগামী তো আরো 9 বছরও গাড়িটা ইউজ করবি। এই বছর তো ইউজ করবি, প্লাস আরো 9 বছর ইউজ করবি। এই বছর স্থায়ী ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয় সেই ব্যয়ের একটা অংশ ওই বছরে ভোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। যেমন দেখ উদাহরণটা বলে যেটা বলছিলাম, যেমন ধরা যাক কোনো একটি বছরে একটি ফ্রিজ কিনতে, তোর ধর একটা ফ্রিজ কিনতে 20,000 টাকা লেগেছে, এই বছর ফ্রিজ কিনতে 20,000 টাকা লেগেছে। সেই ফ্রিজটা মনে করা হচ্ছে তুই 10 বছর ফ্রিজটা ইউজ করতে পারবি, তাহলে এই বছর তুই ইউজ করবি, তাহলে 10 বছরে 20,000 টাকা ইউজ করবি, তাহলে এক এক বছর কত করে ইউজ করছিস? 2,000 টাকা করে, তাহলে এই বছর 2,000 টাকা ইউজ করবি, তাহলে 2,000 টাকা হলো ভোগ ব্যয়। ঠিক আছে, কি ভোগ ব্যয়? এই 2,000 টাকা হলো ভোগ ব্যয়, ঠিক আছে। তাহলে 20,000 টাকার মধ্যে 2,000 টাকাকে এই বছরে ভোগ ব্যয় হিসেবে ধরা হবে। আর আয়ের যে অংশ ভোগ ব্যয় হচ্ছে না, অর্থাৎ ভোগ্যদ্রব্য কিনতে খরচ করা হচ্ছে না, ভোগ্যদ্রব্য কিনতে যেটা খরচ করা হয় না, তাহলে দেখো উদাহরণ কি দিয়েছিলাম, আমি 100 টাকা ইনকাম করলাম, 80 টাকা ভোগ্যদ্রব্যের জন্য খরচা করলাম, তো খরচা করলাম না কত? 20 টাকা। যেটা 20 টাকা বাকি থাকলে ওটাকে কি বলা হয়? সঞ্চয়, সেভিংস। অর্থাৎ ব্যক্তির মোট আয় থেকে, তাহলে কি বুঝতে পারলি আজকে? এই দেখ এখানে দেখেই বুঝতে পারলি, দেখ মোট আয় কত? 100 টাকা। মোট আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে কি করে থাকে? সঞ্চয়। এখানে কি লিখেছে? ব্যক্তির মোট আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে ব্যক্তির সঞ্চয় হয়, হ্যাঁ কি না? অনুরূপ ভাবে দেশের, এটা কি বললাম, এটা একটা ব্যক্তির বললাম, এটা ব্যক্তি বললাম, কিন্তু এই যে এখানে ইকোনমিক্স, এটা কাকে নিয়ে বলা হয়? সমগ্র দেশ নিয়ে বলা হয়। তাহলে কি বলবো? দেশের মোট আয় থেকে, বলতে পারি তো? দেশের মোট আয়, সব করার আগে একটা মোট জুড়ে দেবো। দেশের মোট আয় থেকে মোট ভোগ ব্যয় বাদ দিলে যে গণিত যেটা মানে অবশিষ্ট থাকে তাকে কি বলবো? মোট সঞ্চয়। তাই লিখেছি এখানে। আমরা আগেই বলেছি বর্তমান বছরে ভোগের জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী কেনা হয় তাকে ভোগ ব্যয় বলে। বর্তমান বছর মানে এই বছর ভোগ করার জন্য যে সমস্ত দ্রব্য কিনবি তাকে কি বলা হয়? ভোগ ব্যয়। অন্যদিকে বর্তমান বছর মানে এই বছরে ভোগ করা হবে না, ভোগ করা হবে না এই ধরনের দ্রব্য সামগ্রী কিনতে যে ব্যয় হয় তাকে বিনিয়োগ ব্যয় বলে। তাহলে উদাহরণ দেখ, 20,000 টাকা দিয়ে বছর ফ্রিজ কিনলি, তাহলে কত টাকা ফ্রিজ ব্যবহার করলি বছর? 2,000 টাকা। তাহলে ব্যবহার করতে পারি না 18,000 টাকা, এটা হলো বিনিয়োগ ব্যয়, এটা হলো বিনিয়োগ ব্যয়। বলছে উদাহরণ দেখ কি লিখেছে, স্থায়ী ভোগ্যদ্রব্য কেনার জন্য ধরা যাক যদি কোনো একটা দ্রব্য ফ্রিজ কেনার জন্য 20,000 টাকা খরচ করে, ফ্রিজটি 10 বছর ব্যবহার করা যায়, তাহলে 2,000 টাকা হলো ভোগ ব্যয়, তাহলে 18,000 টাকা বিনিয়োগ ব্যয়। কেন? 18,000 টাকা তো পরবর্তী 9 বছরে ইউজ করবে, ওটা হলো বিনিয়োগ। ঠিক আছে? তেমনি বলছে যন্ত্রপাতি কিনতে যে ব্যয় হয়, আজকে যন্ত্রপাতির উদাহরণ ভাব, যন্ত্রপাতিকে ইংরেজি বলে মেশিন। একটা মেশিনের উদাহরণ ভাব, আজকে তোর বাড়িতে অনেক মেশিন থাকতে পারে, যেমন কিছু কিছু মেশিন জিএসসি একটা মেশিনের মধ্যেই পড়ে, ফোন, ল্যাপটপ, কম্পিউটার তো সব মেশিনের মধ্যেই পড়ে। তাহলে এইগুলোকে কি বলা হয়? এইগুলো সব বিনিয়োগ ব্যয়। কারণ আজকে তোর ঘরে ধর এসি আছে, ল্যাপটপ আছে, ফ্রিজ আছে, তাহলে এইগুলো সব মেশিনের মধ্যেই পড়ে। তো এইগুলো কি এই বছরই ব্যবহার করবে, নাকি এই বছরের পাশাপাশি আরো অনেকগুলো বছর ব্যবহার করবে? আরো অনেকগুলো বছর ব্যবহার করতে পারবে। এই বছরটা ভোগ ব্যয়, আর এই বছর ছাড়া আরো বাকি যে বছরগুলো ব্যবহার করবে তাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। ঠিক আছে? যদি কোনো দ্রব্য সামগ্রী মজুত করে রাখার জন্য কেনা হয়, বলছে কোনো দ্রব্য যদি মজুত করে রাখার জন্য কেনা হয় তাহলে সেটাকেও বিনিয়োগ ব্যয় বলে। কোনো বছরে উৎপন্ন দ্রব্য যদি সেই বছরে ভোগের জন্য ব্যবহার করা না হয়, ধর এই বছর কোনো একটা দ্রব্য উৎপন্ন করলো, সেই দ্রব্যটা এই বছর ব্যবহার করা হলো, ঠিক আছে, এটাও বিনিয়োগ ব্যয় হয়ে যাবে। বলছে কোনো বছর উৎপন্ন দ্রব্য যদি ওই বছরে ভোগের জন্য ব্যবহার করা না হয় তাহলে তাকে কি বলা হয়? ও আচ্ছা, বলছে মূলধনী দ্রব্য বলে, ওই মূলধনী দ্রব্যটাই বিনিয়োগ ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে মূলধনী দ্রব্যের উপর যে ব্যয় হয় তাকে বিনিয়োগ ব্যয়। এই বছর অনেক দ্রব্য তৈরি করা হলো, সেই দ্রব্যগুলো তো এই বছর ভোগ করা হলো না, তাহলে তাকে কি বলে? মূলধনী দ্রব্য। আর এই মূলধনী দ্রব্যের উপর যে খরচা করা তাকে বলে বিনিয়োগ। তাহলে এখানে অনেক ডিটেলস বলে দিলাম, এর বাইরে বেশি কিছু করতে হবে না, বইয়ের মধ্যে পুরো ডিটেলস গুলোই বলে দিলাম। কি কি বললাম? এটা টপিকটা কি বললাম বল? ভোগ ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ। হ্যাঁ বল। হ্যাঁ, এবার পড়বো অবচয়। এটা পুরো কমার্সের আমাদের অ্যাকাউন্টসের জিনিস। অবচয়, ডেপ্রিসিয়েশন। অবচয়কে ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। যেমন আজকে ধর আমি একটা ফোন কিনলাম, ধর আজকে একটা ফোন কিনলাম 30,000 টাকা দিয়ে, তা আজকে যে ফোন 30,000 টাকা দিয়ে কিনি, তাহলে ফোনের ভ্যালু আস্তে আস্তে কি হয়? কমতে থাকে। আজকে এই ফোনটা
কিনলাম 30,000 টাকা একটা ফোন কিনলাম, তো যে ফোনের যখনই তোর আনবক্সিং করলাম, মানে প্যাকেট থেকে ফোন টোন খুললাম, আজকে করলাম, কালকে বেচতে গেলে 30,000 টাকার ফোনটা কালকে 25,000 টাকা দাম বা 28,000 টাকা দাম হলো। ঠিক আছে, একবার করে ফেললেই কিন্তু দাম কমে যাবে। মানে তুই নর্মালি ভাব, আজকে তুই এখন একটা ফোন কিনলি, তা ফোন কিনলে তাহলে তুই বছরের শুরু, ধর আজকে বছরের শুরুতে ধর 2024 সালে, সাপোজ 2024 সালে একটা ফোন 30,000 টাকা দিয়ে কিনেছিস, আজকের দিনে তারা 25 সাল ওই ফোনটা যদি বেচতে যাস 30,000 টাকা দাম পাবি, কত অনেকটাই দাম কমে, 10,000 টাকা দাম কমে গেল। তাহলে কেন দামটা কমলো কেন? তাহলে ফোনটা তুই ব্যবহার করেছিস। ঠিক আছে, এই ব্যবহার করাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ব্যবহার করাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, কি বললাম, এই ফোনটা যে তুই ব্যবহার করে 30,000 টাকায় ফোন কিনে আজকে তুই বিক্রি করলে তার 25,000 টাকা দাম পাচ্ছিস, তাহলে ফোনের ভ্যালু কত টাকা কমে গেল? 5,000 টাকা। ওই ফোনের ভ্যালু কমে যাওয়াকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তা এখানে শুধু তো এরকম বললে হবে না, ফোনের ভ্যালু কমে যাবে। ফোন বলতে কি বোঝায়? এখানে বলবি ফিক্স অ্যাসেট, স্থায়ী সম্পদ, ফিক্স অ্যাসেটস এর ভ্যালু কমে যাওয়াকে বলা হয় ডেপ্রিসিয়েশন। কি বললাম? ফিক্স অ্যাসেট। আবার ফিক্স এর দু রকমের হয়, ফিক্স আর দু রকমের। যেমন ফোন, এই ফোনটাকে তুই কি দেখতে পারিস? ফোন কি চোখ দিয়ে দেখতে পারি? তো ফোনটাকে চোখ দিয়ে দেখতে পারি, আবার হাত দিয়ে টাচ করতে পারি। ফিক্স অ্যাসেট দু রকমের হয়, কিছু কিছু ফিক্স অ্যাসেট টাচ করা যায়, আবার কিছু কিছু ফিক্স অ্যাসেট টাচ করা যায়। বললাম, বুঝতে পারি তো? উদাহরণ পরে বুঝবি। কিছু কিছু, যেমন স্যার কোন কোন ফিক্স অ্যাসেট টাচ করা যায়? বাড়িকে টাচ করা যায়। তোর যে বাড়িকে কি চোখ দিয়ে দেখতে পারি, টাচ করতে পারি। তাহলে একটা বললাম, এটাকে ইংরেজিতে বলা হয় বিল্ডিং। ঠিক আছে, বিল্ডিং। আর উদাহরণ কি হতে পারে? তোর ঘরের ফ্রিজ, তোর ঘরের এসি, ঠিক আছে, তোর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে, বাইক, ঘরের ফার্নিচার, এগুলো সব ফিক্স অ্যাসেট। এই ফিক্স অ্যাসেট গুলো যে নামগুলো বললাম, এই ফিক্স অ্যাসেট গুলোকে কি করতে পারি? টাচ করতে পারি, আবার চোখ দিয়ে দেখতে পারি। এই সমস্ত অ্যাসেটের ভ্যালু যদি কমে, তাকে বলা হয়, যত টাকা কমলো তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তাহলে কি বললাম? এইগুলো যেগুলো দেখতে পারো, কিছু ফিক্স অ্যাসেট আছে যেগুলো চোখ দিয়ে দেখা যায় না। ঠিক আছে, এখন তো কমার্সিয়াল স্টুডেন্ট একটু বেশি ভালো বুঝবে, তো আমি বলে দিচ্ছি, এমন কিছু ফিক্স অ্যাসেট এগুলোকে তুই চোখ দিয়ে দেখতে পারবি না, চোখ করতে পারবি না, তোকে অনুভব করা যায়। ঠিক আছে, এরকম উদাহরণ হচ্ছে সুনাম বলে একটা জিনিস হয়, গুডউইল। গুডউইল হচ্ছে, সুনাম হচ্ছে এমন একটা জিনিস, সুনামকে কেউ চোখ দিয়ে দেখতে পারে না, আবার তেমনি এটাকে টাচও করা যায় না। ঠিক আছে, এটাকে বলে, এটা এরকম আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু উদাহরণ হয়, বাট তোদের অত না জানলেও চলবে। তো এখানে কি লিখেছে দেখ, এবার একটু পড়ি। আমি তোকে গল্পটা বললাম যে অপচয় জিনিসটাকে, এখানে কি লিখেছে? বলছে উৎপাদনের কাজে। আচ্ছা, বলে মেশিন কি করতে কাজে লাগে? আমি যদি ইকোনমিক্স এর দিক থেকে ভাবি, তাহলে কি করতে? আমি তো অ্যাকাউন্টস এর কথা বললাম এতক্ষণ, ডেপ্রিসিয়েশন। ইকোনমিক্স এর দিক থেকে যদি ভাবি, ইকোনমিক্স এর ডেফিনিশন কেন লাগে? ইকোনমিক্স এর ডেফিনিশনের কথাটা কেন আসলো? অর্থনীতিতে ডেফিনিশন কথাটা কেন আসলো? অর্থনীতি কি শেখায়? স্যার, অর্থনীতি বলে যে আমরা কারখানায় কোনো দ্রব্য তৈরি করব, দ্রব্য তৈরি করে ওইগুলো দ্রব্যগুলো মার্কেটে বেচবো, তাই তো? তাহলে দ্রব্য তৈরি করতে কি লাগে? মেশিন লাগে। দ্রব্য তৈরি করতে কি লাগে? মেশিন লাগে। আর মেশিন যদি ফ্যাক্টরিতে নিয়ে আসিস, তাহলে মেশিনটা ইউজ করবে, আর মেশিন ইউজ করলে কি হবে? তার ডেপ্রিসিয়েশন হবে। তো এখানে লিখেছে উৎপাদনের কাজে যে সমস্ত মূলধনী দ্রব্য ব্যবহৃত হয়। স্যার, কি উৎপাদন করতে কোন মূলধনী দ্রব্য ব্যবহৃত হয়? মেশিন হচ্ছে এক ধরনের মূলধনী দ্রব্য। উৎপাদনের কাজে যেসব মূলধনী দ্রব্য ব্যবহৃত হয়, সেই সব মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি হয়। তুই উৎপাদন করতে মেশিন ইউজ করলে মেশিন তো ক্ষয়ক্ষতি হবে, আর ওই ক্ষয়ক্ষতিটাই ডেপ্রিসিয়েশন। মূলধনী দ্রব্যের এই ক্ষয়ক্ষতিকে বলা হয় ডেপ্রিসিয়েশন। কোনো বছরে মূলধনী দ্রব্যের যে অপচয় হয়, সেটি পূরণ করে দিলে মূলধনী দ্রব্যের পরিমাণ অপরিহিত। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারে এই লাইনটা। কোনো বছরে মূলধনী দ্রব্যের যে অপচয় হয়, সেটি পূরণ করে দিলে, ঠিক আছে, ফুলফিল করে দিলে মূলধনী দ্রব্যের পরিমাণ অপরিহিত থাকে। এই লাইনটা একটু ভালো করে পড়ে নিবি, এই লাইনটা দেখে নিবি। মূলধনী দ্রব্য আমি আগে কি বলেছি? মূলধনী দ্রব্য কি হতে পারে? স্থায়ী হতে পারে, আবার অস্থায়ী হতে পারে। ঠিক আছে, মূলধনী দ্রব্য স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। এবার স্থায়ী মূলধনী দ্রব্য কাকে বলে, অস্থায়ী মূলধনী দ্রব্য কাকে বলে? অস্থায়ী মূলধনী দ্রব্য একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়। একটা হয় স্থায়ী, একটা অস্থায়ী। অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে একবার ব্যবহার করলেই শেষ হয়ে গেল, আর স্থায়ী মানে অনেকবার ব্যবহার করতে পার। তো অস্থায়ী মূলধনী দ্রব্য একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, আর অস্থায়ী মূলধনী দ্রব্যের যে মূল্য, সেটাই হবে অস্থায়ী মূলধনের অপচয় ব্যয়। বলবো সব মানে বলবো। তাহলে কি বললাম? মূলধনী দ্রব্য দু রকমের, একটা স্থায়ী হয়, একটা অস্থায়ী হয়। স্থায়ী মূলধনী দ্রব্য ধর একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন করি, মেশিন হচ্ছে অস্থায়ী মূলধনী দ্রব্য।
ওটা হচ্ছে অস্থায়ী মূলধনী দ্রব্য। কারণ মেশিন, আমি একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় মেশিন কিনলাম, মেশিনে 10 বছর ব্যবহার করতে পারবো, 10 বছর ব্যবহার করতে পারবো, বহু বছর ব্যবহার করতে পারবো। এটাকে বলে স্থায়ী। অস্থায়ী মানে যেই মূলধনী দ্রব্য শুধু এই বছরই ব্যবহার করতে পারবে, শুধু এই বছরই ব্যবহার করতে পারবে, তাহলে স্থায়ী অস্থায়ী মূলধনী দ্রব্য। তাই এখানে ওরা কি লিখেছে, অস্থায়ী মূলধনী দ্রব্য একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। অস্থায়ী মূলধনী দ্রব্যের মূল্য, যে মূল্য হবে অস্থায়ী মূলধনী দ্রব্যের, তার মূল্য দাও 10,000 টাকা। অস্থায়ী মূলধনী দ্রব্য কাকে বলে, যেই মূলধনী দ্রব্য একবার ব্যবহার করলেই শেষ হয়ে যায়, তাকে অস্থায়ী মূলধনী দ্রব্য বলে। তোমাদের অস্থায়ী মূলধনী দ্রব্যের ভ্যালু 10,000 টাকা, তো 10,000 টাকাতে একবারেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তাই বলছে অস্থায়ী মূলধনী দ্রব্য একবার ব্যবহারেই শেষ হয়ে যায়। অস্থায়ী মূলধনী দ্রব্যের যে মূল্য সেটাই হবে অস্থায়ী মূলধনী অবচয় ব্যয়। লাইনের মানে বলতে পারলি, অস্থায়ী মূলধনী দ্রব্যে বলছে অস্থায়ী মূলধনী দ্রব্যের যে মূল্য, তার অস্থায়ী মূলধনী দ্রব্যের মূল্য কত, 10,000 টাকা, সাপোজ 10,000 টাকা, এটাতে একবার ব্যবহার করলেই শেষ হয়ে যাবে। বলছে এটাই হচ্ছে অবচয়, ওই 10,000 টাকাই হচ্ছে। বলছে অস্থায়ী মূলধনী দ্রব্যের যে মূল্য সেটাই হবে অস্থায়ী মূলধনের অবচয়। এবার স্থায়ী মূলধনী দ্রব্য, তার তুই একটা মেশিন কিনে 10,000 টাকা, সেই মেশিনটা তুই 5 বছর ব্যবহার করতে, তাহলে প্রতি বছর কত করে ব্যবহার করবি, প্রতি বছর 2,000 টাকা করে ব্যবহার করবি। 10,000 টাকার মেশিন কিনেছিস, তুই 5 বছর ব্যবহার করতে হবে, প্রতি বছর 2,000 টাকা করে ব্যবহার করবি। তাহলে এবছর 2,000 ব্যবহার করলি, হলো কত টাকা, 8,000 টাকা। তাহলে এবছর যেটা ব্যবহার করলি সেটাই তো ডেপ্রিসিয়েশন। তাহলে স্থায়ী মূলধনী দ্রব্য এই বছর কত ব্যবহার করলাম, 2,000 টাকা। অস্থায়ী মূলধনী দ্রব্য এই বছর কত ব্যবহার করলাম, 10,000। তাহলে অস্থায়ী মূলধনী দ্রব্য ডেপ্রিসিয়েশন কত হলো, 10,000। স্থায়ী মূলধনী দ্রব্য ডেপ্রিসিয়েশন কত হলো, 2,000। বুঝতে পারলি ব্যাপারটা? স্থায়ী মূলধনী দ্রব্য দীর্ঘকাল ধরে ব্যবহার করা যায়, যেটা আমি বললাম। ধর একটা মেশিন কিনেছি, মেশিনটা মনে করলাম 5 বছর ব্যবহার করবো, তাই লিখেছে দীর্ঘকাল ধরে ব্যবহার করা যায়, অনেক বছর ব্যবহার করা যায়। দীর্ঘকালের কোনো লিমিট হয় না, ঠিক আছে? মানে 1 বছরের বেশি হলেই ওটাকে বলতে, 1 বছরের বেশি। এই ধরনের মূলধনী দ্রব্যের অবচয় হিসাব করার নানা রকম, আচ্ছা কোনো একটা মানে মূলধনী ডেপ্রিসিয়েশন, এই কথাটা কি বললাম, ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার জন্য না আমার কাছে দুটো মেথড হয়, দুটো মেথড হয়। একটাকে বলা হয় এসএলএম, একটাকে বলা হয় ডিবিএম। একটাকে বলে এসএলএম মানে স্ট্রেট লাইন মেথড, আর একটা ডিবিএম মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে হয়তো লেখেও নি ডিমিনিশিং ব্যালেন্স মেথড, অ্যাকাউন্টসে আমরা করিয়েছি এজন্য বলতে পারলাম। তাহলে দুটো মেথড, একটা এসএলএম একটা ডিবিএম, কিন্তু সবচেয়ে ভালো মেথড হচ্ছে এসএলএম, ঠিক আছে? যেমন আমি তোকে বললাম, এখানে উদাহরণও দিয়েছি, উদাহরণটা দেখ। তুই ধর কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন করার জন্য তুই একটা মেশিন কিনে, মেশিনের দাম কত, 50,000 টাকা। তুই মনে করি মেশিনটা 10 বছর ব্যবহার করতে পারে, তা 10 বছর তুই মেশিনটা ব্যবহার করবি 50,000 টাকা দিয়ে কিনেছিস। তাহলে প্রতি বছর কত টাকা করে ব্যবহার করছিস, 5,000 টাকা করে। প্রতি বছর কত করে ব্যবহার করছিস, 5,000 টাকা। এই যে 50,000-কে 10 দিয়ে ভাগ করলাম, যে 5,000 বেরোলো, এটা হলো স্ট্রেট লাইন মেথডে এইভাবে করা হয়। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে এইভাবে করা হয়, ঠিক আছে? তো 10 বছর বাদে ওই মেশিনে আর কাজ করা যাবে? তুই একটা মেশিন কিনেছিস, মানে যদি ঘরে বাড়িতে কারখানা থাকে, তুই একটা মেশিন কিনেছিস 50,000 টাকা দিয়ে, ধর গেঞ্জি প্যান্ট তৈরি করার জন্য একটা মেশিন কেনা হয়, একটা মেশিন নেয় 50,000 টাকা দিয়ে। তাহলে মেশিনটা মনে করা হলো 10 বছর ধরে মেশিনটা ইউজ করতে পারে। তাহলে প্রতি বছর কত করে মেশিন ইউজ করছিস, 5,000 টাকা করে, প্রতি বছর 5,000 টাকা মেশিন ইউজ করছিস, বুঝতে পারলি তো? তা 10 বছর পর আর মেশিনটা ইউজ করতে পারবি? মেশিন তোর ঘরেই থাকবে, মেশিন কিন্তু ঘরে থাকবে, কিন্তু মেশিনটা চালাবি, মেশিনে কোনো কাজ হবে না, কাজ হবে না। বারবার করে আজ মেশিন মিস্ত্রি দিয়ে ঠিক করে নিয়ে আসলি, আবার কালকে মিস্ত্রি গায়ে নিয়ে যেতে হবে, তো বারবার তোর এক্সট্রা খরচাই হবে, খরচাই হবে, প্রোডাকশন হবে। কি বললো, মেশিন তোর গায়ে থাকবে। তো কি বললাম, তার মানে 10 বছর পর তোকে আবার কি করতে হবে, নতুন মেশিন কিনতে হবে যদি প্রোডাকশন করতে চাস। তাই লিখেছে 10 বছর বাদে যন্ত্রটিকে পাল্টাতে হবে। পাল্টাতে হবে মানে কি, পাল্টাতে হবে মানে কি, নতুন কিনতে হবে কোনো, বুঝতে পারলি ব্যাপারটা? সরলরৈখিক পদ্ধতি ধরা হয় যে 10 বছর ধরে যন্ত্রটির ক্ষয় সমান হারে হচ্ছে, তাহলে এই যন্ত্রের বার্ষিক অবচয় 5,000। ব্যাপারটা মোটামুটি ভাবে অবচয় কিছুটা কনসেপ্ট বুঝতে পারছিস। উৎপাদন পদ্ধতিতে মূল্যদ্রব্যের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূরণ করলে, এটা যেটা আগেই বললাম, তার মানে এটা হচ্ছে অপচয়। অপচয় সম্পর্কে এটুক থেকে পড়ে নিতে হবে। অপচয় মানে কি বুঝতে পারবে, যে পাতি কথায় স্থির সম্পত্তি, মানে কি বলে ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেটস এর ভ্যালু আস্তে আস্তে কমে যাওয়া, ফিক্স এর ভ্যালু কমে যাওয়াকে বলা হয় অপচয়, ঠিক আছে? হ্যাঁ, ফিক্স অ্যাসেট বা মূলধনী দ্রব্য, মূলধনী দ্রব্যের ভ্যালু কমে যাওয়াকে অপচয় বলা হয়। তবে মূলধনী দ্রব্য দু রকমের হয়, একটা স্থায়ী মূলধনী দ্রব্য আর অস্থায়ী মূলধনী দ্রব্য, ঠিক আছে? তো
স্থায়ী মূলধনী দ্রব্যের অপচয় পরিমাণ কত হবে? যেমন তুই ধর, আমি যদি একটা উদাহরণ বলি, এখানে উদাহরণটা বলি, তুই 50,000 টাকা দিয়ে মনে কর তোর ঘরে একটা মেশিন কিনে, 50,000 টাকা মেশিন কিনেছিস, ঘরে বাড়িতে কারখানাতে প্রোডাকশন করার জন্য মেশিন কিনেছিস। তাহলে ওই 50,000 টাকা মেশিন কিনবি, 50,000 টাকা কি শুধু এই বছরই ব্যবহার করে ফেলবে? ওই যে একটা মেশিন কিনলে ওই মেশিনটা কি এই বছরই পুরো ব্যবহার করে ফেলবে? যদি ওই মেশিন যদি এই বছরই পুরো ব্যবহার করে ফেলিস, তাহলে তাকে বলে অস্থায়ী মূলধনী। কি বললাম বুঝতে পারলি? ধর আজকে একটা বাড়িতে একটা প্রোডাকশন করার জন্য একটা মেশিন কিনলি 50,000 টাকা। এবার যদি ওই মেশিন যদি মনে করিস না আমি এই বছর ব্যবহার করলে পুরো শেষ হয়ে যাবে, আর ব্যবহার করতে পারবো না, তখন তাকে বলে অস্থায়ী মূলধনী। আর যদি মনে করি না এই মেশিনটা আমি এই বছর কেন, আমি আগামী আরো অনেকগুলো বছর ব্যবহার করতে পারবো, তখন তাকে বলে স্থায়ী মূলধনী। বুঝা গেল? স্থায়ী আর অস্থায়ী ডিফারেন্স বুঝতে পারলি তো? আর তাহলে স্থায়ী মূলধনী দ্রব্যের অপচয় কত হবে? এই বছর কতটা ব্যবহার করলি? 5,000, 50,000 টাকা দিয়ে কিনলি। আমি তোকে উদাহরণ কি বলেছিলাম? একটা উদাহরণ বললাম না কিছুক্ষণ আগে, তুই 50,000 টাকা দিয়ে মেশিন কিনবি, তুই মনে করলি এই মেশিনটা তুই 10 বছর ব্যবহার করতে পারবি। তাহলে প্রতি বছর কত করে ব্যবহার করতে? 5,000 টাকা। তাহলে স্থায়ী মূলধনী দ্রব্যের অপচয় কত হবে? 5,000 টাকা। ঠিক আছে? এই বছর যত ব্যবহার করলি। আর অস্থায়ী মূলধনী দ্রব্য সেম উদাহরণ দিলাম, তুই 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছিস, তুই মনে করলি এই বছরই ব্যবহার কর, আর ব্যবহার করতে পারবি না, তাহলে এই বছরই তো পুরোটা অপচয় হয়ে গেল 50,000। তাহলে বুঝতে স্থায়ী অস্থায়ী এটাই লেখা ছিল, আর কিছু নেই। বিনিয়োগ, বিনিয়োগ মানে জানিস তো, বিনিয়োগ মানে কি? আমরা ইনভেস্টমেন্ট করি। কি লেখা আছে? বিনিয়োগ মানে, বিনিয়োগ কি ইংরেজি বলে? ইনভেস্টমেন্ট। দেখ কি বলা আছে, সুন্দর করে পড়, ইজিলি বুঝে যাবি। আচ্ছা দেখ কি লেখা আছে, আমরা জানি। দেখ এখানে কি লিখেছে, আমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম যে উৎপাদনের 4টি উপাদান ছিল, উৎপাদন করার 4টি উপাদান ছিল। ফ্যাক্টর অফ প্রোডাকশন কি ছিল? জমি, শ্রম, মূলধন আর সংগঠন। মনে হচ্ছে উৎপাদনের 4টি উপাদান হয়, কি কি বলেছিল? জমি, শ্রম, মূলধন, সংগঠন। এখানে লিখেছে মূলধন হচ্ছে কি? মূলধন হচ্ছে উৎপাদনের একটা উপকরণ। ঠিক, কোনো অসুবিধা নেই। আমি মতো বলে উৎপাদন করার উপকরণ 4টি উপকরণ, তার মধ্যে একটা উপকরণ বলেছি মূলধন। বলছে মোট উৎপাদনের যে অংশটি পুনরায় উৎপাদনের কাজে নিযুক্ত হয়। তুই ধর কোনো কিছু উৎপাদন করবি, ভালো করে বুঝবি কিন্তু কথা লাইনটা, মানে তুই যে উৎপাদন করলি, ওই উৎপাদনের যে অংশটা, আজকে কোনো একটা জিনিস উৎপাদন করলি, সেই উৎপাদনের যে অংশটা আবার নতুন করে উৎপাদন করতে কাজে লাগে, তাকে মূলধন বলে। কি বলছে? উৎপাদনের যে অংশটি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে? আজকে কোনো একটা জিনিস তৈরি করলি, প্রোডাক্ট করলি, ওই জিনিসটা যখন আবার উৎপাদন করতে কাজে লাগে, তাকে মূলধন বলে। ঠিক আছে? উদাহরণ পড়বো, চিন্তা করতে হবে। বলছে কোনো নির্দিষ্ট সময়ে মূলধন ভান্ডারের বৃদ্ধিকে বিনিয়োগ বলা হয়। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন। এই যেখানে দেখ হাইলাইট করা আছে না, মানে মানে কি বললাম এটা, দেখ অন্য কালারিং করে দিয়েছে। আর যখনই দেখি তোর বইতে কালারিং করা পয়েন্ট আছে, কিন্তু ভালো করে পড়ো, কারণ এগুলো ইম্পর্টেন্ট লাইন বলে। তা আমাকে এখানে মূলধন কাকে বলে বলতে পারে? আমাকে কি বলছে? বিনিয়োগ। আমি তোকে সিম্পল উদাহরণ বলে বিনিয়োগ কাকে বলে। এখানে ওরা কি লিখেছে লাইনের মানে বলছে, বলছে আচ্ছা তোকে যদি বলে বিনিয়োগটা কি, মজুত না প্রবাহ, কি বলবি? আগের দিন শিখেছিলাম মজুত প্রবাহ। বিনিয়োগটা কি? বিনিয়োগ কি একটা নির্দিষ্ট টাইমে হয় নাকি সারা বছর ধরে হয়? এটা বুঝতে হবে। ওটা বলতে পারলেই তোর অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে তো? মূলধন হচ্ছে মজুত, মূলধনটাকে মজুত করা হয়। কারণ মূলধন আমরা করা হয় ও আমরা দেখি একটা নির্দিষ্ট দিন হয়। আর বিনিয়োগটা কি? বিনিয়োগটা না একটা নির্দিষ্ট দিন হয়, বিনিয়োগটা সারা বছর ধরে, ইনভেস্টমেন্ট কি সারা বছর ধরে। তাই তো? এটাকে বলো প্রবাহ। তাই লিখেছে এখানে বিনিয়োগটা কি? প্রবাহ। বিনিয়োগটা কি? প্রবাহ। আর মূলধনটা কি? দেখ লেখা আছে মূলধনটা, মূলধনটাও প্রবাহ। বলছে মূলধন একটি সময় বিন্দুতে পরিমাপ করা হয়, আর বিনিয়োগ সময় কালে। তার মানে কি বুঝতে পারলি? এই মূলধন আর বিনিয়োগ, মূলধনটা কি হয় এই মতো বললাম, মূলধনটা কি একটা নির্দিষ্ট সময়ে হয়। মূলধন একটা নির্দিষ্ট সময়ে আমরা জানতে পারি, তাই এটাকে বলবো কি? মূলধনটা হচ্ছে স্টক। আর বিনিয়োগটা কি সারা বছর ধরে, সারা মাস ধরে, সারা সপ্তাহ ধরে হয়। ঠিক আছে তো? তাই বিনিয়োগটাকে বলবো ওয়াও। তাহলে মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ দিতে পারে যে বিনিয়োগটা কি, মজুত, বিনিয়োগটা কি মজুত না প্রবাহ, মূলধনটা কি মজুত না প্রবাহ, এগুলো জানতে হবে। তাহলে বুঝতে পারলি? এখানে লিখে দিই, আমি আগের দিন বলেছিলাম এগুলো মূলধন বিনিয়োগ বলেছিলাম, মানে মজুত না প্রবাহ সেটা বলেছিলাম। এবার আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, এখানে কি সব লিখেছে যে আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। ধর
এটা কোন সাল চলছে? ধর 2025 সাল। ধর সাপোজ ধর 2024 সালে 1/1/2024 সালে তোর ব্যবসার ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা। কত ছিল? ক্যাপিটাল 1,00,000 টাকা। 1/1/25 সালে তোর ব্যবসার ক্যাপিটাল হয়ে গেছে 1,10,000 টাকা। ঠিক আছে? তাহলে ছিল ক্যাপিটাল কত? 1,00,000, হলো ক্যাপিটাল 1,10,000। বল ক্যাপিটাল বাড়লো না কমলো? কত টাকা? 10,000 টাকা। এটাকেই বলা হয় বিনিয়োগ। এখানে কি লিখে দেয়? কোনো নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট সময়ে মূলধন ভান্ডারের বৃদ্ধিকে, বুঝতে পারলি কি লিখেছে? মূলধন ভান্ডারের বৃদ্ধি। মূলধন ছিল কত? 1,00,000, এখন হলো 1,10,000। তাই মূলধন ভান্ডারের বৃদ্ধি হলো কি বৃদ্ধি হলো না? তাহলে কি বলেছে? মূলধন ভান্ডারের বৃদ্ধিকে বলা হয় বিনিয়োগ। এখানে লিখেছে কোন দেশের 1 জানুয়ারি 2009 সালে মূলধন কত ছিল সেটি আগে তুমি বলো। এই যে বললাম 1/1/24 তোর মূলধন কত ছিল? তুই বললি 1,00,000 টাকা। আবার 1 জানুয়ারি 2010 সালে তার পরের বছর মূলধন কত ছিল সেটি বলো। কত ছিল? 1,10,000। এই দুটোর মধ্যে যদি বৃদ্ধি হয় তখন হলো বিনিয়োগ হয়েছে। বলছি এই দুটো সময় বিন্দুর মধ্যে মূলধন স্তরের যতটা পরিবর্তন ঘটলো তাকে আমরা বলি বিনিয়োগ। এবার ওরা কিছু সংকেতের সাথে দেখিয়েছে। বলছে মনে করো জিরো সময়, জিরো বা ধর 0 বছরে তোর মূলধন কত ছিল? আচ্ছা, ইকোনমিক্সে মূলধনকে কে দ্বারা নির্ণয় করা হয়? ঠিক আছে, 0 সময় তোর মূলধন ছিল কি জানিস? বলেছে K0। 1 বছরে, 1 বছরে তোর মূলধন কত ছিল? K1। বুঝতে পারলি কি বললাম? 0 বছরে এটা ছিল আর 1 বছরে এটা ছিল। তার মানে এই দুটোর মধ্যে যে পরিবর্তন হলো এটাই হচ্ছে বিনিয়োগ। বুঝতে পারলি? K0 আর K1 এর মধ্যে পরিবর্তন। এবার কি লিখেছে? মূলধনের পরিমাণ যদি বাড়ে, আচ্ছা মূলধন 1,00,000 ছিল 1,10,000 হলো, তাহলে মূলধনের পরিমাণ বাড়লো তো? মূলধন যদি বাড়ে তখন তাকে বলা হয় পজিটিভ। দেখ লিখেছে মূলধনের পরিমাণ যদি বাড়ে তখন তাকে বলা হয় বিনিয়োগ পজিটিভ, আর মূলধনের পরিমাণ কমলে তখন কি বলবে? বিনিয়োগ নেগেটিভ। মূলধনের পরিমাণ যদি একই থাকে তখন কি বলবো? বিনিয়োগ শূন্য। আগের বছরে 1,00,000 ছিল, এবছরে 1,00,000 হলো, তাহলে তোর বিনিয়োগ কত হলো? শূন্য হলো। আবার বলছি আগের বছর ক্যাপিটাল ছিল 1,00,000, এবছরও ক্যাপিটাল 1,00,000, তাহলে ক্যাপিটাল কি চেঞ্জ হয়েছে? তাহলে ক্যাপিটাল সেম আছে, সেম থাকলে শূন্য। তাহলে বিনিয়োগটা বুঝলি? এটা হচ্ছে বিনিয়োগের প্রকারভেদ, মানে বিনিয়োগকে কভাগে ভাগ করা যায়, এটা করতে হবে। বিনিয়োগের প্রকারভেদ, বিনিয়োগকে আমরা দুভাগে ভাগ, কি লিখলাম? কি বললাম বল? বিনিয়োগকে কভাবে ভাগ করি? দুভাগ। একটাকে বলে মোট আর একটাকে বলে নিট। কি বললাম? একটাকে বলে মোট বিনিয়োগ আর একটাকে বলে নিট বিনিয়োগ। মনে থাকবে তো? একটাকে মোট আর একটাকে নিট। দেখ লিখেছে বিনিয়োগকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা মোট বিনিয়োগ আর একটা নিট বিনিয়োগ। এখন প্রশ্ন হলো মোট বিনিয়োগ কাকে বলে আর নিট বিনিয়োগ কাকে বলে? বলছে কোন একটি দেশের মোট মূলধন যতটা বৃদ্ধি পায়, একটা দেশের মোট মূলধন যতটা বৃদ্ধি পায় তাকে বলে মোট। মোট মূলধন আমি সব বলবো, চিন্তা নেই, এমনি বুঝিয়ে যাবে, এক্ষুনি এক্ষুনি বুঝিয়ে যাবে। কোন দেশের মোট মূলধন যতটা বৃদ্ধি পায় তাকে বলে মোট বিনিয়োগ। কিন্তু কোন একটি দেশে কোন এক সময় মূলধনের পরিমাণ যেমন কিছুটা বৃদ্ধি পায় তেমনি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য মূলধনের কিছুটা ক্ষয়ক্ষতিও হয়। পুরো ব্যাপারটা বুঝবো কি? সরকারে শুনবি। আমি বললাম বিনিয়োগকে দুই ভাগ করি, একটা মোট বিনিয়োগ আর নিট বিনিয়োগ। মোট বিনিয়োগ কাকে বলে? বলছে কোন একটা দেশের মোট মূলধন যতটা বৃদ্ধি পায়, মোট মূলধন, এই যে বললাম না 1,00,000 ছিল 1,10,000 হলো, মূলধন কতটা বৃদ্ধি পেল? 10,000। এটাকে বলা হয় মোট বিনিয়োগ। এবার নিট বিনিয়োগ কোনটা? বলছে বলছে কোনো একটা দেশে একটা সময়ে মূলধনের পরিমাণ যেমন কিছুটা বৃদ্ধি পেল, 10,000 টাকা বৃদ্ধি পেল, তেমনি ঠিক আছে মূলধন বৃদ্ধি পেল, তেমনি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য এবার ওই যে 10,000 টাকা মূলধন বৃদ্ধি পেল, দেখা গেল ওই 10,000 টাকা মূলধনটি উৎপাদন করতে কাজে লাগালে, উৎপাদন করতে কাজে লাগালে তাহলে ক্ষয়ক্ষতি হবে। মানে আলটিমেটলি কথা মেশিন, মেশিন দিয়ে তো প্রোডাকশন করা হবে, মেশিনটা ক্ষয়ক্ষতি হবে, মেশিনটা ক্ষয়ক্ষতি হলে কি হবে? ডেপ্রিসিয়েশন হবে। বলেছে মূলধনী দ্রব্যের এই ক্ষয়ক্ষতিকে কি বলা হয়? অপচয় বলা হয়। কোনো একটি বছরে কোনো দেশের মূলধনের পরিমাণ যতটা বাড়লো, বলছে কোনো একটা বছরে
কোনো দেশের মূলধনের পরিমাণ যতটা বাড়লো এবং মূলধনের অপচয় যত হলো, এই দুটোর পার্থক্যকে বলা হয় নেট বিনিয়োগ। বুঝবি ব্যাপারটা ভালো করে। বলছে কোনো একটা বছরে কোনো দেশের মূলধনের পরিমাণ যতটা বাড়লো, আচ্ছা আমার মূলধন কতটা বাড়লো? 10,000 টাকা। মূলধনের পরিমাণ বাড়লো কত? 10,000 টাকা। এখানে মূলধন বছরের শুরুতে ছিল 1,00,000, তারপরের বছর শুরুতে হলো 1,10,000। তাহলে মূলধন কতটা বাড়লো? 10,000 টাকা মূলধন বাড়লো। এবং এই যে 10,000 টাকা মূলধন বাড়লো, ওই ধর 10,000 টাকা দিয়ে আমি আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন করার জন্য কোনো একটা মেশিন কেনা হলো। তো মেশিন কেনা হলে মেশিনটা ইউজ করা হলো, ইউজ করে তার উপর কি হবে? ডেপ্রিসিয়েশন হবে, ক্ষয়ক্ষতি মানে ডেপ্রিসিয়েশন হবে। সাপোজ ধর তোর 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো, তা তুই যে 10,000 টাকা যে নতুন করে যে ইনভেস্ট করলি, যে গ্রস মানে মোট বিনিয়োগ হলো, ওই মোট বিনিয়োগটা তুই মানে ওই ইনভেস্টমেন্ট করলি, তো ওটা ইনভেস্টমেন্ট করলি মানে তার কোনো একটা মেশিন কিনলি, মেশিন দিয়ে প্রোডাকশন করলি, মেশিনে প্রোডাকশন করলে মেশিনে ক্ষয়ক্ষতি হবে, তো তোর 2,000 টাকা ক্ষয়ক্ষতি হলো। তাহলে ক্ষয়ক্ষতি বাদ দেওয়ার পরেও কত পড়ে আছে? 8,000 টাকা। এটাকে বলা হয় নেট বিনিয়োগ। বুঝলে নেট বিনিয়োগ কাকে বলে? তাহলে কি বলতে পারি? ও স্যার, মোট বিনিয়োগ থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যা পড়ে থাকে তাকে নেট বিনিয়োগ। তাহলে মোট বিনিয়োগ বোঝা গেল, 10,000 টাকা মোট বিনিয়োগ, আর 10,000 থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হয়ে গেল নেট। এখানে এটাই লিখেছে। বলছে মোট বিনিয়োগ থেকে অপচয় বাদ দিলে নেট বিনিয়োগ পাওয়া যায়। ঠিক আছে, এবার ওরা একটা জিনিস দিচ্ছে না, মাথায় রাখতে হবে। ধরা যাক মোট বিনিয়োগ, তাহলে লিখবে এখানে লিখেছে, এখানে লিখেছে ধরা যাক তোর মোট বিনিয়োগ জিআই। কি লিখলাম? ধরা যাক মোট বিনিয়োগ কত বললাম? জিআই। আর ডেপ্রিসিয়েশন ডি। তাহলে আমি কি বললাম? মোট বিনিয়োগ থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি হয়? নেট বিনিয়োগ। নেট বিনিয়োগ মানে কি বলবো এটাকে? এনআই। বুঝতে পারলি কি লিখলাম? জিআই থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনআই হয়। এবার বল, এত অব্দি হলো তো? এবার ওরা কি লিখেছে? বলছে জিআই থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট বিনিয়োগ হয়। এবার অন্যভাবে, নেট বিনিয়োগের সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে মোট বিনিয়োগ হতে পারে। উল্টো করে দিলে, বুঝিস নি এটা? ম্যাথমেটিক্স স্টুডেন্ট বুঝতে পারছিস না? জিআই জিআই থেকে ডি বাদ দিলে এনআই হয়, তাহলে এনআই এর সাথে ডি যোগ করলে জিআই হয়। আচ্ছা, হয়েছে। এরপর কি লিখেছে দেখ, বলছে এই যে মোট বিনিয়োগ, সাপোজ ধর আমি তোকে বলছি মোট বিনিয়োগ ধর সাপোজ 100 টাকা ছিল, সাপোজ মনে হচ্ছে 100 টাকা, ডেপ্রিসিয়েশন ধর 20 টাকা, নেট বিনিয়োগ কত? 80 টাকা। বলছে ওরা লিখেছে, বলছে মোট বিনিয়োগ যদি ডেপ্রিসিয়েশনের চেয়ে বেশি হয়, আবার বলছি ভালো করে শোন, জিআই জিআই কত? 100, ডেপ্রিসিয়েশন কত? 20। তাহলে বড় কে? জিআই বড় না ডি বড়? জিআই বড়। বলছে ডেপ্রিসিয়েশনের চেয়ে যদি জিআই বড় হয় তাহলে নেট বিনিয়োগ কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? এখানে এটাই লিখে দেয়। বলছে মোট বিনিয়োগ যদি অপচয় অপেক্ষা বেশি হয় তাহলে নেট বিনিয়োগ নেগেটিভ হবে, সরি পজিটিভ হবে। এবার উল্টো করে বল, যদি স্যার জিআই আর ডি যদি সমান হয় তাহলে তো নেট বিনিয়োগ কিছু থাকবেই না। এবার বলছে জিআই এর চেয়ে ডেপ্রিসিয়েশন বেশি হয় তাহলে নেট বিনিয়োগ কি হবে? নেগেটিভ। এই কথাগুলো এখানে লিখেছে। বুঝতে পারলি ব্যাপারটা? এত এটা হচ্ছে একটা পয়েন্ট বোঝালাম, মোট বিনিয়োগ নেট বিনিয়োগ। আরেকটা কি বলবো, আমি প্রথমে বললাম বিনিয়োগকে কবে ভাগ করা যায়? দুভাগে, বিনিয়োগ, মোট বিনিয়োগ, নেট বিনিয়োগ। আর এক দিক দিয়ে ভাগ করা যায়। এটা একদিক দিয়ে হলো মোট বিনিয়োগ নেট বিনিয়োগ, আর এক দিক দিয়ে কি হয়? বিনিয়োগ দু রকমের হয়। একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, ঠিক আছে, একটাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ। হ্যাঁ, আর একটাকে বলা হয় উদ্ভূত বিনিয়োগ। কি বললাম বল? নাম বলে ইংলিশ মানে বাংলাটা খুব কঠিন নাম, ইংলিশটাই মানে খুব ইজি লাগে। একটাকে বলা হয় অটোনোমাস। অটোনোমাস, এটা তো খুব ইংলিশটা শুনতেই বুঝতে পারছিস। অটোনোমাস। আর একটাকে বলা হয় কি? ইনডিউসড। অটোনোমাসকে বাংলায় বলা হয় স্বয়ংভূত। কি বললাম? অটোনোমাসকে বাংলায় বলা হয় স্বয়ংভূত। স্বয়ংভূত, এটা লেখা আছে। আর ইনডিউসকে বলা হয়, কি বললাম? ইনডিউসকে বলা হয় উদ্ভূত। এবার দুটোর মধ্যে ব্যাপারটা কাকে বলে সব বলছি। স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে জানিস তো? স্বয়ংভূত বিনিয়োগ ও অর্থনৈতিক চলরাশির উপর নির্ভর করে না। সব বলবো, আপনি চলে এসে হিসেবে। স্বয়ংভূত বিনিয়োগ কার উপর নির্ভর করে না বললাম? অর্থনৈতিক চলন। আমি এখানে একটু সুন্দর করে একটু পেজ খুলে দেখাই, ইংলিশটা লিখে দিলে বোঝাতে সুবিধা হবে। অটোনোমাস,
আর একটা কি ইনডিউসড। অটোনোমাস ইনভেস্টমেন্টটা কি বললাম, কার উপর নির্ভর করে না, কোন রকমের কোনো ইকোনমিক ফ্যাক্টর, কি বললাম ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টর মানে বুঝতে পারলি তো, ইকোনমিক ফ্যাক্টর মানে অর্থনৈতিক বিষয়। তো অর্থনৈতিক বিষয় মানে সুদ। আজকে আমি কোথাও ইনভেস্ট করবো, তাহলে আমি কি জানতে চাইবো, এই আমি এখানে ইনভেস্ট করলে আমাকে কত পার্সেন্ট সুদ দেবে, ঠিক আছে তো, এখানে ইনভেস্ট করলে আমার লাভ হবে না লোকসান হবে, আমি ভাববো তো, এটাকে বলে ইকোনমিক ফ্যাক্টর। তার মানে অনেকে ইনভেস্টমেন্ট করে না, অনেকে ইনভেস্ট করে অত ভাবেই না, ও ভাবেই না আমার লাভ হবে না লোকসান হবে। অনেকে ইনভেস্ট করে ভাবেই না লাভ হবে না লোকসান হবে, আবার অনেকে ইনভেস্ট করে ভাবেই না আমি কত পার্সেন্ট সুদ পাবো না পাবো, ঠিক আছে তো। তো বলছো অটোনোমাস ইনভেস্টমেন্ট জিনিসটা কি, এটা ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না, ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। আর ইনডিউস ইনভেস্টমেন্টটা কি, এটা ইকোনমিক ফ্যাক্টরের উপর কি করবে বল, এটা ডিপেন্ড করে। বই তো ওটাই লিখেছে, বইতে এটাই লিখেছে। তাহলে আমাকে যদি বলে অটোনোমাস ইনভেস্টমেন্ট কাকে বলে, আমি বলবো, বলবে আমি সেরকম জায়গায় ইনভেস্ট করবো, মানে যে সমস্ত ইনভেস্টমেন্টে ইকোনমিক ফ্যাক্টর ম্যাটার করে না, মানে অনেকে ইকোনমিক ফ্যাক্টরের কথা মাথায় রেখে ইনভেস্ট করে, আবার অনেকে ইকোনমিক ফ্যাক্টরের কথা মাথায় রেখে ইনভেস্ট করে। আমি যদি কোথাও ইনভেস্ট করি, আমি ইকোনমিক ফ্যাক্টরের কথা মাথায় রেখে ইনভেস্ট করবো। আমি যেখানে ইনভেস্ট করবো আমি ভাববো এখানে ইনভেস্ট করলে আজকে 5 বছর 10 বছর পর আমার লাভ হবে নাকি আমার লোকসান হবে। আমি যেখানে ইনভেস্ট করবো আমাকে ভাববো যে আমি এখানে ইনভেস্ট করলে আমাকে কত দিচ্ছে, 6% সুদ দিচ্ছে, ওখানে টাকা রাখলে আমাকে 8% সুদ দিচ্ছে, তাহলে যে আমাকে 8% দিচ্ছে সেখানে টাকা রাখবে। তার মানে এগুলো আমি ভাববো, তার মানে আমরা কিন্তু ভাবি, এটা হচ্ছে ইন্ডিয়াস। স্যার এটা তাহলে কারা কারা, এমন কোন লোক আছে ভাবেই না লাভ লস হলেও ইনভেস্ট করবে, লাভ হোক লস হোক ম্যাটার করে না, তারপর ওষুধ দরকার হয় না সরকার, গভর্নমেন্ট ভাবেই না, গভর্নমেন্ট ভাবেই না, গভর্নমেন্টের কোনো একটা রাস্তা ব্রিজ তৈরি করলো, ও কি ভাবে আমার লাভ হলো না লোকসান হলো, ওইসব ভাবে না, ও ভাবেই না এগুলো। তার মানে এটাকে গভর্নমেন্ট, তাহলে বলতে অটোনোমাস ইনভেস্টমেন্ট কোনটা আর ইনডিউস ইনভেস্টমেন্ট কোনটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা এটা তাকে বললাম অটোনোমাস ইনভেস্টমেন্টটা, ইনডিউস ইনডিউস ইনভেস্টমেন্ট করবে। অটোনোমাস ইনভেস্টমেন্টের ছবিটা কেমন হয়, ছবিটা দেখ, এটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্টের ছবি, সব বলবে। এই দিকটা কি হয়, এই দিকটাকে বলা হয় ইনভেস্টমেন্ট, কি বললাম, এই দিকটাকে বলা হয় ইনভেস্টমেন্ট, আর এই দিকটাকে বলা হয় ওই আয়, ইনকাম বলতে বলছি, ইনকাম জাতীয় আয়। আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট কার্ড, আয় আয়, কি লিখলাম, কি লিখলাম, আয় আয়। এটাকে কি অ্যাক্সিস বলে, এটাকে বলে স্যার এক্স অ্যাক্সিস, আর এটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে কি বললাম, এক্স অ্যাক্সিসে আমরা জাতীয় আয় দেখিয়েছি, ওয়াই অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট দেখিয়েছি। অটোনোমাস ইনভেস্টমেন্টটা কি, আয় আয়, আমাকে যদি বলে এখানে অটোনোমাস ইনভেস্টমেন্ট কোনটা, আয় আয়, আচ্ছা এটা তো এক্স অ্যাক্সিস, এই আয় আয়টা কেমন হচ্ছে, ম্যাথমেটিক্স করছিস তো, সমান্তরাল, প্যারালাল প্যারালাল, তাহলে এখানে কি বলবো অটোনোমাস ইনভেস্টমেন্ট কি হয়, আয়ের সমান, মানে এটা বলতো এক্স অ্যাক্সিসের সমান্তরাল, ঠিক আছে। আর এখানে দেখ আমি তোকে বলছি, তোর ইনকাম ধর এত টাকা, সেখানে ইনভেস্টমেন্ট কত টাকা, এতটাই হয়েছে ইনভেস্টমেন্ট, আবার ইনকাম যেমন এত টাকা, ইনভেস্টমেন্ট কত, এত টাকাই হয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট কখনো চেঞ্জ হচ্ছে, ইনভেস্টমেন্ট বরাবর আছে না, সেম আছে না। তুই ইনকাম যদি এত টাকাও হয়, এখানেও যা ইনভেস্টমেন্ট, এখানেও সেম ইনভেস্টমেন্ট। ইনকাম ধর সাপোজ ধর এটা ইনকাম 10 টাকা, তো 10 টাকা ইনভেস্ট, 10 টাকা ইনকাম হলে ইনভেস্টমেন্ট তো এতটাই হচ্ছে। আবার ইনকাম ধর বেড়ে যখন 100 টাকা হলো, ইনভেস্টমেন্ট কি বেড়েছে না, কোথায় বেড়েছে, ইনভেস্টমেন্ট সেম আছে, এইটাই ইনভেস্ট, ধর সাপোজ ধর এইটুকু রেটটা ধর, সাপোজ আমি এটা বলছি 10, ধর 2 ধরলাম, 2 এটা ধর 2, এখান থেকে এতটার ম্যাপ হচ্ছে 2, এখান থেকে এটা ডিস্টেন্স ধর 2, তাহলে 10 টাকা ইনকামে তাহলে ইনভেস্টমেন্ট কত হলো, 2 হলো। আবার 100 টাকা ইনকামে ইনভেস্টমেন্ট কত হলো, 2 এর লাইনই তো আছে, 2 তো হয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট তো বাড়েনি, ইনভেস্টমেন্ট বরাবর, তোর ইনকাম যতই চেঞ্জ হোক না কেন, তার মানে কি বলতে পারি, এটা ইনকামের উপর ডিপেন্ড করছে, তাই তো। আর এখানে দেখ ইনডিউস ইনভেস্টমেন্টটা কেমন হয়, এটা এরকম, ছবিটা এরকম হয়, তা কেন এরকম হলে, একটা নর্মাল ব্যাপার, এটা এটা চাই হয়, এটা এরকম কেন হলো, কারণ এটা না ইনকামের উপর ডিপেন্ড করে, এটা ইনকামের উপর ডিপেন্ড, ঠিক আছে, এটা ইনকামের উপর ডিপেন্ড করে না। দেখ কেন, দেখতে একটু ভাবার চেষ্টা কর, তো যখন 10 টাকা ইনকাম, ইনভেস্টমেন্ট এত না, আবার যখন 100 টাকা ইনকাম, ইনভেস্টমেন্ট সেমই হচ্ছে, কিন্তু এবার দেখ
কারণ আমার যখন 10 টাকা ইনকাম তখন ইনভেস্টমেন্ট এতটা হলো, আবার ইনকাম যখন 100 টাকা তখন ইনভেস্টমেন্ট কতটা হলো। দেখ আগের ইনভেস্টমেন্ট তুলনায় এখন ইনভেস্ট বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে বুঝতে পারছিস তো ব্যাপারটা, বুঝতে পারছিস তো ব্যাপারটা কি বলতে চাইছে? এবার আমরা বইটা পড়লে কিছুটা বুঝতে পারবো কি লিখেছে। বিনিয়োগকে আমরা দুভাবে ভাগ করি, একটা স্বয়ংভূত একটা উদ্ভূত বিনিয়োগ। যদি বিনিয়োগের পরিমাণ কোনো অর্থনৈতিক চলরাশির উপর নির্ভর না করে, ইকোনমিক ফ্যাক্টর, যদি নির্ভর না করে তাকে কি করে? স্বয়ংভূত। স্বয়ংভূত মানে জানিস কি? এটা লিখে স্বয়ংভূত মানে স্বাধীন, কেউ হস্তক্ষেপ স্বাধীন বিনিয়োগ। বিনিয়োগকারীরা বিনিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে গ্রহণ করছে। বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার সময় কোনো অর্থনৈতিক মাপকাঠি বা অর্থনৈতিক মানদণ্ড দ্বারা পরিচালিত হচ্ছে না। এই ধরনের বিনিয়োগ তো একই কথা বলেছে। উদাহরণ কি? যখন কোনো বিনিয়োগ, সরকার যখন কোনো বিনিয়োগ করে থাকে লাভ লোকসান হিসাব না, কি বললাম? স্বয়ংভূত বিনিয়োগ করে। ছবিটার দিকে দেখা, ছবিটা এটাই এঁকেছিলাম, ছবিটা এটাই এঁকেছিলাম। কি বলছে? এই বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। বলছে এক্ষেত্রে সরকারি বিনিয়োগ হবে স্বয়ংভূত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগ আয় স্তর বা সুদের হার, মুনাফার পরিমাণ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করলাম তো। মানে স্বয়ংভূত বিনিয়োগ কি ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? না, ইকোনমিকের উপর ডিপেন্ড করে না। অর্থনৈতিক এই বিষয়গুলি পরিবর্তিত হলেও স্বয়ংভূত বিনিয়োগ এক থাকে। ধর মুনাফার পরিমাণ চেঞ্জ হলো, সুদের হার চেঞ্জ হলো, বিনিয়োগ এটাই, বিনিয়োগে চেঞ্জ হলো, এটাই বলতে হচ্ছে। এখানে লিখেছি ধরা যাক একটা রেখাচিত্রে একদিকে আয় স্তর, এটা আমি আগেই বললাম, এই দেখ আমি আগেই বললাম, এইদিকে আয় দেখিয়েছি আর এইদিকে বিনিয়োগ বলেছিলাম। আর যদি বিনিয়োগ যদি স্বয়ংভূত হয়, আগেই বললাম বিনিয়োগ, এখানে যে বিনিয়োগটা এখানে স্বয়ংভূত স্বাধীন, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিনিয়োগ রেখাটা কি হবে? অনুভূমিক সরলরেখা। অনুভূমিক বুঝতে পারলি কেন অনুভূমিক বললাম? এই এরকম লাইনকে কি বলে? এরকম লাইনকে কি বলা হয়? অনুভূমিক। মানে না না, প্যারালাল না, প্যারালাল তো একটা এটা তো অনুভূমিক। আর উলম্ব কোনটা? এটাকে উলম্ব বলে। তাহলে এখানে বিনিয়োগ রেখাটা কেমন হয়েছে? অনুভূমিক হয়েছে, লিখেছে। তার অর্থ আয় স্তর পরিবর্তন হলেও বিনিয়োগ স্তরে কোনো পরিবর্তন আসবে। বলছে ধরা যাক এই রেখাচিত্রে অনুভূমিক অক্ষে আমরা আয় স্তর পরিমাপ করছি আর উলম্ব অক্ষে বিনিয়োগ পরিমাপ করছি। আর এই আয় রেখাটি হলো স্বয়ংভূত বিনিয়োগ রেখা, আর এটা অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল হয়েছে, ঠিক আছে, যেটা আগেই বলেছি। এই রেখা থেকে দেখা যাচ্ছে আয় স্তর যাই হোক না কেন স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ একই থাকছে। বললাম না, আয় তো যাই থাকুক না কেন, আয় 10 টাকা যখন ছিল তখন বিনিয়োগ যা ছিল, আয় যেমন 100 টাকা বিনিয়োগ তো তাই আছে। এটাকে বলে স্বয়ংভূত বিনিয়োগ। অবশ্য স্বয়ংভূত বিনিয়োগ যে সবসময় স্থির থাকে তাই নয়, স্বয়ংভূত বিনিয়োগও পরিবর্তন হতে পারে। কিভাবে পরিবর্তন হতে পারে আমি বলছি। তবে সেই পরিবর্তন আয়ের পরিবর্তনের উপর নির্ভর করে না। বলে যদি আমরা ধরি যে স্বয়ংভূত বিনিয়োগ ধর আমি মনে করলাম আমার স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, আগে স্বয়ংভূত বিনিয়োগ যা ছিল এখন বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে? তখন এই স্বয়ংভূত বিনিয়োগ রেখাটি উপরের দিকে উঠিয়ে এরকমই হবে, এরকম ছবি হবে আর চল। আর যদি মনে হয় স্বয়ংভূত বিনিয়োগ কমে যায় তখন নিচের দিকে নেমে আসে, এবং কি উপরের দিকে উঠে যাবে কিভাবে? প্যারালাল ভাবে, প্যারালাল ভাবে নিচের দিকে নেমে আসবে, প্যারালাল ভাবে সমান্তরাল ভাবে। তো এখানে আর কিছু লেখা নেই, এটা এটাই বলেছে। আর কি বলেছে যে তোমার ওটা কি উদ্ভূত বিনিয়োগ। বিনিয়োগের পরিমাণ যদি আয় স্তর, সুদের হার এইগুলির উপর নির্ভর করে তখন তাকে বলা হয় উদ্ভূত বিনিয়োগ। উদ্ভূত বিনিয়োগ ক্ষেত্রে আমরা বিনিয়োগ অপেক্ষক পাই, তাহলে এটা একটু মাথায় রাখা হবে। থার্ড কোশ্চেন যদি দেয় বিনিয়োগ অপেক্ষক আমরা কোথা থেকে? উদ্ভূত বিনিয়োগ থেকে বিনিয়োগ হবে, উদ্ভূত বিনিয়োগ থেকে, ঠিক আছে। বিনিয়োগ অপেক্ষককে আমি বলছি বিনিয়োগ অপেক্ষক কি, এটা ওকে অলরেডি দেখিয়েছি। এটা কি বলেছিলাম? এই দেখ এটা কি লিখেছি, লেখা আছে এখানে। হ্যাঁ, এই লাইনটার মানে কি? এই যে আমি এটা লিখলাম না, এই লাইনটার মানে, এই লাইনটার মানে হচ্ছে, এই লাইনটার মানে বলছে ইনকাম যত বাড়বে ইনভেস্টমেন্ট তত বাড়বে, ইনকাম যত কমবে ইনভেস্টমেন্ট তত কমবে। এটা কোথায় বলেছে? এটা কে বলেছে? অটোনোমাস বলেছে না ইনডিউস বলেছে? ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনকাম কমলে ইনভেস্টমেন্ট কমবে, ইনডিউসড বলেছে, তাই তো বলেছে। ওরা তাই লিখেছে যে আমরা ইনডিউস ইনভেস্টমেন্ট থেকে আমরা বিনিয়োগ অপেক্ষক পাই, আর এটা হচ্ছে বিনিয়োগ অপেক্ষকের সূত্র, ঠিক আছে।
এই বিনিয়োগ অপেক্ষকটি বিনিয়োগের সঙ্গে কোনো না কোনো অর্থনৈতিক বিষয় সম্পর্ক প্রকাশ করে। ঠিক আছে তো? তো এইগুলো বলে দিয়েছি, এটা পড়ে নিবি। বিনিয়োগ অপেক্ষকের সমীকরণটা পড়ে নিবি, বলে দিলাম। আর একটা কথা বলে নিবি, বিনিয়োগ অপেক্ষক কেমন ছবি হয়েছে সেটাও আমরা দেখেছি। বিনিয়োগ অপেক্ষক কোথা থেকে শুরু হয়েছে? দেখ, বিনিয়োগ অপেক্ষক এখান থেকে শুরু হয়েছে। তুই কি বুঝতে পারলি? ইনভেস্টমেন্ট যখন শূন্য, সরি, এই যে বিনিয়োগ অপেক্ষক আমাদের শূন্য থেকে শুরু, এই দেখ এখান থেকে শুরু বিনিয়োগ অপেক্ষক। এখানে ওরা কি বলেছে, সমীকরণটা পড়বি I ইকুয়াল টু জি প্লাস এইচ ওয়াই। সেটা একবার দেখে নিবি, অত ডিটেলস না বললেও চলবে। আমি বলে দিলাম অ্যাকচুয়ালি এমসিকিউ যা আসতে পারে আমি এটা তোকে বলে দিলাম, এখান থেকে যা আসতে পারে বলে দিলাম। আর একটা কি, তোকে একটা পার্থক্য বলে দিই, স্বয়ংভূত বিনিয়োগ কি, অনুভূমিক অক্ষের সমান্তরাল, কিন্তু উদ্ভূত বিনিয়োগ কি, ঊর্ধ্বমুখী। ছবির দিকে তাকা, এটা কি ঊর্ধ্বমুখী হয়েছে কি হয়নি? তাহলে এটা মাথায় রাখবে, এমসিকিউ পড়ার সময় এগুলো মাথায় রাখবে। ব্যাস, আর কিছু পড়ার নেই, এগুলো একবার দেখে নিবি। যা আছে একবার রিডিং করে আমি বলে দিলাম, পুরো ব্যাপারটা বলে দিলাম। সমীকরণ তোকে পড়তে হবে, সমীকরণ জাস্ট একটু একবার রিড করে নিবি। এটা এখানে বলে সমীকরণ হচ্ছে আই মানে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু জি ইকুয়াল টু এইচ ওয়াই। ঠিক আছে তো? জি মানে তো ওই তো জি মানে কিছুই না তোর, জি মানে কোনটা, স্বয়ংভূত বিনিয়োগ। জি মানে স্বয়ংভূত বিনিয়োগ। তুই কত টাকা স্বয়ংভূত বিনিয়োগ করেছিস? স্বয়ংভূত বিনিয়োগ প্লাস আবার বিনিয়োগ, তোর যা বিনিয়োগ ছিল ছিল। বলছে স্বয়ংভূত বিনিয়োগ মানে কি, তোর নর্মালি তোর একটা বিনিয়োগ করতে হবে, দেখ এখানে লিখেছে জি কে বলা স্বয়ংভূত বিনিয়োগ, কারণ বিনিয়োগের এই অংশটি আয় স্তরের উপর নির্ভর করে না। এই যে স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে, আয়ের উপর নির্ভর করে। ঠিক আছে? আয় স্তর শূন্য হলেও বিনিয়োগ এটাই থাকবে, ইনকাম শূন্য হলেও এটা থাকবে। কারণ দেখ, এদের টাকা ইনকাম তো এটা জিরো, আর বিনিয়োগ কত, যখন জিরো ইনকাম যখন বিনিয়োগ কত আয়, তাহলে আয়ের উপর তো ডিপেন্ড করবে। ঠিক আছে তো? এবার উদ্ভূত বিনিয়োগ কি বলছে, এটা তো হবেই, এটা তো হবেই, তারপর ইনকাম যত যত আস্তে আস্তে বাড়বে ওই বিনিয়োগটা বাড়বে। এখানে এটা লিখতে দিয়েছে এইট ওয়াই, এই বলেছে। এবার দেখে নিবি, এটা হস্তান্তর আয়। জানি হস্তান্তর আয় কাকে বলে? ওটা ওখানে না দেখে আমি বলছি, হস্তান্তর আয় কি ইংরেজিতে বলে ট্রান্সফার ইনকাম। ট্রান্সফার ইনকাম উদাহরণ জানিস? ট্রান্সফার ইনকাম কি? গোল্ড ফাইবার বল, বুঝলাম না। লক্ষ্মীর ভান্ডার। ট্রান্সফার ইনকামের উদাহরণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বললি লক্ষ্মীর ভান্ডার। তারপর আরো উদাহরণ আছে, এই যে তোরা ধর 11 যখন উঠলি, 11 যখন উঠলি, 11 যখন না 11 না, টাকাটা কবে পেলি? 11 না 12? 11 পেয়েছিস। তোর ইয়ের জন্য পেয়েছিস না টাকা, ফোন কেনার জন্য 10,000 টাকা পেয়েছিস। অনেকে মাধ্যমিক পাস করলে তোর ওই বল নবান্ন ভাতা পায়, নবান্ন স্কলারশিপ, ভাতা না, স্কলারশিপ পায়। কেউ ভালো রেজাল্ট করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পায়। আর এই স্কলারশিপ তো কন্টিনিউ পেতেই থাকবি। 11 তোর এইচএস পাস করলে পাবি, তারপর ফার্স্ট সেমিস্টার না, ফার্স্ট ইয়ার পাস করলে পাবি, মানে একটা পার্সেন্টেজ অফ মার্কস থাকে, পেলে স্কলারশিপ পাবি, প্রতি বছরই পাবি স্কলারশিপ। তাহলে কি কি পেতে পারিস বল? আমি কি কি বললাম, এই ট্রান্সফার ইনকাম উদাহরণ কি কি বললাম? স্যার লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, যেটা এখন ফেমাস এক্সাম্পল, কন্যাশ্রী প্রকল্প মেয়েরা পায়, কন্যাশ্রী প্রকল্প। তারপর যে সমস্ত মেয়েদের বিয়ে হয়, যখন বিয়ে হয় বিয়ের সময় একটা রূপশ্রী প্রকল্প, ওটা ওটা আছে, ওটা পায়। তাহলে কি কি পেলো? দেখবে কত কিছু পেয়ে, এরা সব পেয়ে যাচ্ছে। তাহলে কি কি বললাম? কন্যাশ্রী পাচ্ছে, তারপর রূপশ্রী পাচ্ছে, তারপর তুই ধর ভালো রেজাল্ট করলি তাহলে তোর একটা স্কলারশিপ আছে, ওটা পাচ্ছিস। বিধবা ভাতা হয় যারা বিধবা, বেকার ভাতা, ঠিক আছে তো? এরকম বিভিন্ন স্কিম আছে চালু। তারপর মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তার উপর যে বললাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, এরকম বিভিন্ন জায়গাতে স্কলারশিপ আছে। তাহলে এই যে তুই যে টাকাগুলো পাবি বা পাচ্ছিস, তার জন্য তুই দিচ্ছে কি টাকাগুলো? সরকার দিচ্ছে। তার বদলে সরকারকে তুই কিছু দিচ্ছিস, বুঝতে পারলি? তুই আমার কাছে পড়ছিস, তুই আমার কাছে পড়ছিস, ঠিক আছে, তুই আমাকে প্রতি মাসে একটা ফিস দিচ্ছিস, প্রথমে ফিস দিই, তার বদলে আমি তোকে পড়াচ্ছি, মানে আমি তোকে পড়াচ্ছি তার বদলে তুই ফিস, তার মানে আমি তোকে কিছু দিচ্ছি তার বদলে তুই এখন কিছু দিচ্ছিস। এটা ট্রান্সফার ইনকাম হয়। ট্রান্সফার ইনকাম বলতে কাকে বলে? যখন তুই ফ্রিতে পেয়ে যাচ্ছিস, মোট কথা ফ্রিতে তুই যে জিনিস পেয়ে যাচ্ছিস, তুই যে জিনিসটা, তুই বেকার মানে লক্ষ্মীর ভান্ডার, যে বাড়িতে মা যদি থাকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তো লক্ষ্মীর ভান্ডার যে পাচ্ছে তার বদলে মা কি দিচ্ছে? মা কি সরকারকে কিছু দিচ্ছে? না স্যার, সরকারকে কিছু দিচ্ছে না।
ঠিক আছে, সরকার কি দিচ্ছে। তারপরে ট্রান্সফার ইনকাম জিনিসটাকে মানে যেটা একতরফা একতরফা। আর আমি যে তোকে পড়াচ্ছি এখান থেকে যে ইনকাম হচ্ছে এটা দুতরফা, এটাকে দুতরফা বলে, এটা ট্রান্সফার ইনকামের মধ্যে পড়ে নি। অনেক কোশ্চেন করে যে স্যার ট্রান্সফার ইনকাম পরের ক্লাসে বলবো, ট্রান্সফার ইনকাম কি জাতীয় আয়ের মধ্যে আসে? জাতীয় আয়ের মধ্যে আমি যে পড়াচ্ছি, আমি পরে যে ইনকাম হচ্ছে, আমি পরে যে ইনকাম করছি, এটা কি জাতীয় আয়ের পার্ট, ন্যাশনাল ইনকামের পার্ট। ঠিক আছে, তো আজকে তোর বাবা যে ব্যবসা করছে, ব্যবসা করে যে ইনকাম করছে, এটা জাতীয় আয়ের পার্ট। কিন্তু তোর মা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এটা জাতীয় আয়ের পার্ট। কেন জাতীয় আয় মানে কি? জাতীয় আয় মানে দুদিক হবে, দুদিক, ওটা বুঝতে পারি তো, দুদিক হবে। আর হচ্ছে তোর কি বললাম যে ট্রান্সফার ইনকাম, এটা ট্রান্সফার ইনকাম জাতীয় আয়ের মধ্যে পড়ে না। এখানে দেখ কি বলেছে, বলছে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা সেবা কার্য উৎপাদনে অংশগ্রহণ না করে হয়েছে। আজকে ধর তুই ধর কিসের টাকা পেলি, তার সাপোজ ধর কন্যাশ্রীর টাকা পাচ্ছিস, তুই কোন রকমের কোনো কাজকর্ম না করে কন্যাশ্রীর টাকা পেয়ে গেলি, কোন রকমের কোনো কাজকর্ম না করে কন্যাশ্রীর টাকা পেয়ে গেলি, এটা হয়ে গেল ট্রান্সফার ইনকাম। কি লিখেছে, কোনো ব্যক্তি, কোনো একজন পার্সন কোন দ্রব্য বা সেবা কার্য, অর্থাৎ তুই কোনো দ্রব্য তৈরি করলি না, কোনো আবার সেবা কার্য উৎপাদন করলি না, দ্রব্য বা সেবা কার্য উৎপাদন না করে। আমি এখন কি করছি, আমি সেবা কার্য উৎপাদনে অংশগ্রহণ করছি, মানে আমি পড়াচ্ছি, মানে কি করছি, সার্ভিস দিচ্ছি, আমি সার্ভিসে অংশগ্রহণ করছি। তোদের কারখানা আছে, তোর বাবা প্রোডাকশনে অংশগ্রহণ করছে, তোর বাবা কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, ওখানে অংশগ্রহণ করছে, ব্যাপারটা বুঝতে পারি তো। তার মানে কেউ গুডস তৈরি করতে পারে, আবার কেউ সার্ভিসও করতে পারে। ঠিক আছে, কেউ গুডস বা সার্ভিসে যদি অংশগ্রহণ করে, সেখান থেকে ওইগুলো তৈরি করে যে কোনো ইনকাম করলো, ওটা ট্রান্সফার ইনকাম নয়। তো এখানে লিখেছে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা সেবা কার্য উৎপাদনে অংশগ্রহণ না করে টাকা পেয়ে যায়। কোনো কিছু তুই প্রোডাকশন করলেই না, তুই সার্ভিস দিলি না, তুই ফ্রিতে টাকা পেয়ে গেলি। ঠিক আছে তো, এটাকে বলা হয় হস্তান্তর আয়। হস্তান্তর আয় ব্যক্তির ব্যক্তিগত আয়, কিন্তু তা জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় না। আমি কি বললাম, হস্তান্তর আয়। আজকে তুই যে কন্যাশ্রীর টাকা পাচ্ছিস, এটা কি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত? জাতীয় আয় কাকে বলে জানিস তো? যদি তুমি যদি কোনো দ্রব্য তৈরি করো, তাহলে সেটা জাতীয় আয়ের মধ্যে পড়ে। বলতে পারলে আমি পড়াচ্ছি, সার্ভিস দিচ্ছি, এটা জাতীয় আয়ের মধ্যে পড়ে। কিন্তু কেউ যদি লক্ষ্মীর ভান্ডার পায়, বিধবা ভাতা পায়, ঠিক আছে তো, তারপর হচ্ছে বেকার ভাতা পায়, এটা জাতীয় আয়ের পার্ট। তো জাতীয় আয়ের পার্ট হতে গেলে কি হতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করতে হবে, এটা মাথায় রাখ। সরকার জনসাধারণকে যে অর্থ দেয়, যেমন বেকার ভাতা বাবদ, বেকার ভাতা, পেনশন, ঠিক আছে, পেনশন বাবদ বা ক্ষয়রাতি, মানে এইগুলো হস্তান্তর আয়ের উদাহরণ। তেমনি কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে কিছু দান করে, ঠিক আছে, তাহলে দান গ্রহীতার কাছে এটি ব্যক্তিগত আয়, ঠিক আছে তো, কিন্তু তার জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটি হস্তান্তর আয়। একজন ব্যক্তি যদি আর একটা ব্যক্তি কিছু দান করে, দান করলো, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি কিছু দান করলো, গিফট দিল, দান করলো, তাহলে যে দান করলো সে তো টাকাটা গ্রহণ করলো, তার বদলে তাকে কোনো কাজকর্মই দিল না, তাহলে এটাও কিন্তু হস্তান্তর আয়, এটা জাতীয় আয়ের মধ্যে আসে। বলছে আবার সরকার যদি জনগণের কাছ থেকে লোন নেয়, গভর্নমেন্ট যদি আমাদের কাছ থেকে লোন নেয়, লোন নিলে তার বদলে কি দেবে, লোন নিলে ইন্টারেস্ট দেবে, লোন নিলে কি দেবে, ইন্টারেস্ট দেবে। সরকারি ঋণের যে সুদ জনসাধারণ পেয়ে থাকে, সেই সুদকেও হস্তান্তর আয় হিসেবে বলা হয়, এই সুদকে জাতীয় আয় বলা হয়। তারপরে কি বলে যে সুদকে কিন্তু জাতীয় আয় ধরা হয় না, এটা হস্তান্তর আয়, সুদ। লাস্ট পয়েন্ট এটা, তারপরে এমসিকিউ চলে যাব। বলছে ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমি কাকে বলে। এখানে ডিটেলস অনেক লেখা আছে, আমি এত ডিটেলস পড়বো না, একবার রিড করে নিবি। আমি তোকে বলছি ওপেন ইকোনমি কাকে, ওপেন ইকোনমি কাকে বলে, ওপেন আর ক্লোজ। নাম শুনে নিবি, ওপেন, ঠিক আছে, ওপেন, ওপেন মানে রাস্তা খোলা, আর ক্লোজ মানে রাস্তা বন্ধ। আজ আমার দেশ প্রোডাকশন করার জন্য বিদেশের কারোর সাহায্য নেবে না, বলছে বিদেশের রাস্তা আমার জন্য পুরো বন্ধ, মানে আমার দেশ বিদেশের রাস্তা পুরো বন্ধ করে দিচ্ছে, পুরো বন্ধ করে দিচ্ছে। না বিদেশের না আমার দেশে এসে প্রোডাকশন করবে ওরা, না আমার দেশে ইনভেস্ট, কিচ্ছু করবে না বিদেশ, বিদেশ কোনো ইনভলভই থাকবে না। আর যে ইকোনমিতে বিদেশ ইনভলভ তাকে বলে ওপেন ইকোনমি। তাহলে বুঝলেন পরীক্ষায় এমসিকিউ জন্য এই কথা রাখলেই হবে। ওপেন কাকে বলে, বিদেশের রাস্তা খোলা, বিদেশের রাস্তা বন্ধ। দেখ এখানে কি লিখেছে,
আমি তো 2 লাইনে কথা বললাম, এটা বইতে এত বড় করে লিখেছে, তা কি লিখেছে? বলে যদি কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত, আন্তর্জাতিক বাণিজ্য মানে ইন্টারন্যাশনাল বিজনেসে লিপ্ত থাকে। আজকে আমার দেশ ইন্টারন্যাশনাল বিজনেসে লিপ্ত আছে, তাহলে আমার দেশে ওপেন ইকোনমি নাকি ক্লোজ ইকোনমি? ওপেন ইকোনমি, এটাকে ওপেন ইকোনমি বলে। অন্যদিকে যদি আমরা ধরি যে দেশের সাথে বিদেশের কোনো লেনদেন হচ্ছে না, তাহলে কি ইকোনমি? ক্লোজ ইকোনমি। ওপেন ইকোনমিতে, আচ্ছা ওপেন ইকোনমিতে আমদানি রপ্তানি হবে কি হবে না? হবে। হবে। ক্লোজ ইকোনমিতে আমদানি রপ্তানি বন্ধ। তো বলছে ওপেন ইকোনমি দেশে আমদানি রপ্তানি বিবেচনা করতে হয়, আর বিদেশের সাথে অন্য যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলোকে বিবেচনা হিসেবের মধ্যে আনতে হয়। আর ক্লোজ ইকোনমিতে আমদানি রপ্তানি থাকে না, দেশের নাগরিকরা দেশের মধ্যে, আমাদের দেশের যে জনগণ, ঠিক আছে, দেশের মধ্যেই উৎপাদন করবে, এবং দেশের উৎপাদনের কাজে বিদেশি নাগরিক দেশে উৎপাদন করার জন্য বিদেশি নাগরিকের কোনো সাহায্য নেবে না। বিদেশি নাগরিক বুঝতে পারছিস, ফরেনারদের কোনো সাহায্য নেবে না, বা বিদেশি উৎপাদনে উপাদান ব্যবহৃত হবে না, বিদেশ থেকে কোনো কাঁচামাল নিয়ে এসেও প্রোডাকশন করা হবে, ঠিক আছে তো? আর ক্লোজ ইকোনমিতে সমস্ত রকমের উৎপাদনের কাজকর্ম দেশের সীমানার মধ্যেই হয়ে থাকে, এবং দেশের নাগরিক এই উৎপাদন কাজে অংশগ্রহণ করে থাকে। কিন্তু ওপেন ইকোনমিতে একদিকে যেমন আমদানি রপ্তানি হয়ে থাকে, অন্যদিকে তেমনি জিনিসপত্র উৎপাদনের কাজে বিদেশি নাগরিকরা অংশগ্রহণ করতে পারে এবং বিদেশি মূলধন ব্যবহৃত হতে পারে। কি বলেছে এখানে? ওপেন ইকোনমিতে আমদানি রপ্তানি হবে, তেমনি বিদেশের কোনো লোক এসে আমার দেশে কাজ করতে পারবে, ঠিক আছে? বিদেশের কোনো পুঁজিপতি মানে ধর শিল্পপতি যারা হয় আমার দেশে ইনভেস্ট করতে পারবে, ঠিক আছে? সব রাস্তা খোলা আছে ওপেন ইকোনমি। তেমনি দেশের নাগরিকরাও, আমার দেশের নাগরিকরা বিদেশে গিয়ে ইনভেস্ট করতে পারবে, বিদেশে গিয়ে কাজকর্ম করতে পারবে, এগুলো সব ওপেন ইকোনমি। উদাহরণ কি বলছে? ওপেন ইকোনমি ধরলে ভারতে যে পরিমাণ দ্রব্য উৎপন্ন হচ্ছে সেই দ্রব্য উৎপাদনে কিছু বিদেশি নাগরিক কাজ করতে পারে, তার ফলে বিদেশি নাগরিকরা কি হয়? মজুরি পাবে, তারা যে কাজ করে তারা কি পাবে? মজুরি পাবে। অনুরূপভাবে বিদেশি মূলধন ভারতের মধ্যে আসতে পারে, বিদেশি শিল্পপতিরা ভারতবর্ষে ইনভেস্ট করতে পারে, ঠিক আছে? এই মূলধন এবং ইনভেস্ট করলো, তো ইনভেস্ট করলে যদি লাভ হয় তাহলে লাভের ভাগটা ওরা পাবে। তো এইগুলো বলেছে, নর্মাল কথা বলেছে, এই কথাগুলো একদম সিম্পল কথা বলেছে। এই হচ্ছে তোর ব্যাপার। আচ্ছা, এখানে যে সারাংশগুলো আছে একবার রিড করে নিবি, আমি এটা পড়ছি না, এগুলো সব পড়িয়ে দিয়েছি, এগুলো সব পড়িয়ে দিয়েছি, সারাংশগুলো একবার পড়ে নিবি। এবার এমসিকিউ গুলো পড়বো, হ্যাঁ আমি বলছি এমসিকিউ পেজ নেওয়ার 170 কথা কর।